দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত কিডনি বিষয়ক বিশেষ পডকাস্ট মাই কিডনির তৃতীয় পর্বে। দর্শক, আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আমি এমন একটি অঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি যা ক্ষতিগ্রস্ত হলে আমাদের শরীরের ৮০ থেকে ৯০% নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আমরা অনেকেই জানি না এই বিশেষ অঙ্গটি হলো কিডনি। যখন বুঝি তখন অনেকেরই প্রয়োজন পড়ে কিডনি প্রতিস্থাপন কিংবা ডায়ালাইসিস, আবার অনেক পরিবারে শুরু হয় অন্যরকম একটা সংগ্রাম। দর্শক, আজ শুধু আমরা একটা রোগ নিয়ে কথা বলবো না, কথা বলবো জীবন, আশা, সচেতনতা এবং সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ নেফ্রোলজিস্ট এবং সাবেক চেয়ারম্যান কিডনি বিভাগ প্রভিসি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, প্রফেসর ডাক্তার রফিকুল আলম, সিনিয়র কনসালটেন্ট, ল্যাবেট স্পেশালাইজড হসপিটাল, চেয়ার, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি, সাউথ এশিয়া রিজনাল বোর্ড। স্যার, আপনাকে আন্তরিক স্বাগতম। ধন্যবাদ আপনাকে। স্যার, আলোচনা শুরুর পূর্ব মুহূর্তে আমি জানতে চাই যে ব্যক্তি প্রফেসর ডক্টর রফিকুল আলম সম্পর্কে। দেখুন, আমি ব্যক্তি জীবনে এমন কিছু কখনো নিজেকে মনে হয়নি যে বিশেষভাবে কিছু বলবো। মধ্যবিত্ত পরিবার থেকে আসা একজন মানুষ, বাবা সরকারি চাকরি করতেন, কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছেন। ছোটবেলা থেকে আমি শিশু সংগঠনগুলোতে খুব ইনভলভ থাকতাম। চাঁদের হাট বলেন, একটা সময় খেলাঘর আসরে ছিলাম, চাঁদের হাট করেছি। তারপরে যখন পড়তে শিখেছি আমি ছড়া লিখতাম। আমার পূর্বদেশ বলে পূর্ব পাকিস্তান একটা পত্রিকা ছিল, সেখানে আমার শিশুদের পাতায় আমার ছড়া প্রকাশিত হয়েছে। তারপরে ইয়াং অবজারভার বলে একটা বাংলাদেশ অবজারভার একটা পত্রিকা ছিল, সেখানে আমার ইংরেজি কবিতা প্রকাশ হয়েছে। দেয়াল পত্রিকা বের করতাম কলেজে, তারপরে কবিতা লিখতাম, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতাম। আউটডোর গেমসে আমার খুব বেশি ছিল না, আমি একটু রোগা পাতলা ছিলাম, যার ফলে আউটডোর গেমসে খুব একটা সাহস পেতাম না। টেবিল টেনিস বা অন্যান্য খেলাধুলা করতাম। তো এই করতে করতে একটা সময়ে এই পর্যায়ে চলে আসলাম, ডাক্তার হলাম। এখন আমার জীবনটা খুবই স্বাভাবিক, একটা সাধারণ আর 10 জন বাঙালির মতোই। প্রফেশনাল লাইফের বাইরে ঘর সংসার, বাজার করি, নিজে বাজার করা খুব পছন্দ করি। আমি শপিং করার সময় বিশেষ করে আমার বড় হুঁশ থাকে না। আমি গতবার বিদেশে আপনার একসাথে আমি প্রায় বোধহয় 10টা না 12টা প্যান্ট কিনে ফেলেছি অলরেডি। আমার মেয়ে খেয়াল করছে দূর থেকে যায়, আমার মেয়ে বারবার বলছে আব্বু আব্বু। তারপরে শার্ট কিনেছি 8-10টা, স্যুট কিনে নিয়েছি 2টা, এরকম করে পাগলের মতো। জুতা একসাথে কেনার সময় আমি 4 জোড়া 6 জোড়া পর্যন্ত কিনে ফেলি। তো এই বাজার করাটা খুব পছন্দ। আরেকটা পছন্দের জিনিস হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত আমি সকালে যখন হাঁটতে যাই, এক ভদ্রলোক রবীন্দ্রসঙ্গীত বাজাতে বাজাতে হাঁটে, আমি তার পিছে পিছে হাঁটার চেষ্টা করি। সে এত জোরে হাঁটে, শেষে পারি না, তখন ছেড়ে দিয়ে থাকে। রবীন্দ্রসঙ্গীত আমার ভীষণ পছন্দ। তারপর ভালো নাটক দেখা পছন্দ করি, ভালো বাংলা সিনেমা এগুলো দেখি। তারপরে ফুটবল খেলা দেখতে পছন্দ করি, ক্রিকেট পছন্দ করি। আর 10টা মানুষের মতোই, মানে আর 10টা সাধারণ মানুষের মতোই ব্যক্তি জীবনে প্রফেসর ডক্টর রফিকুল আলম সঙ্গীত পছন্দ করেন, রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, শৌখিনও দেখা যাচ্ছে, কেনাকাটার প্রতি আলাদা একটা আগ্রহ আছে। একটু জানতে চাই যে স্যার, আপনার কখন মনে হয়েছে যে আপনি একজন চিকিৎসক হবেন এবং পরবর্তীতে নেফ্রোলজিস্ট হবেন? রাইট, এটা খুব মজার আমি একবার আমাদের বাসায় আমাদের কিছু মেহমান ছিলেন। তো এখানে আমাদের সিনিয়র, আমাদের মামা চাচা এই ধরনের সম্পর্কে ছিলেন, অনেকে গল্প করতেছে। তো আমাকে দেখে, আমি নাকি ছোটোবেলায় দেখতে একটু, ওরা বলতো কিউট, মানে দেখলেই সবাই আদর করতো আর কি। তো আমাকে ডেকে বললো যে তুমি বড় হলে কি হবে? তো আমি বললাম আমি বড় হলে ডিসি হব। ডিসি কেন হব? ডিসি হব, আমার আব্বা ডিসি সাহেব, আমার আব্বা সার্কেল অফিসার ছিলেন। ডিসি সাহেব আসবে, এই যখন প্রোগ্রাম দেওয়া হতো আব্বার ঘুম হারাম হয়ে যেত। তো আমি ভাবতাম ডিসি বোধহয় সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এই দুনিয়াতে, তো আমি ডিসি হব। তো তখন চিটাগাংয়ের ডিসি ছিলেন
উনি খুব নামকরা একজন, আবু জাফর ওবায়দুল্লাহ নাম উনি লিখতেন। উনি রাশেদ খান মেননের বড় ভাই। তো উনি ডিসি ছিলেন। তো আমার আব্বা তখন বলতেছে, না না ডিসি না, তুমি ডাক্তার হবে। তখন আমার ওই আত্মীয়টা প্রফেসর নুরুল ইসলামের ন্যাশনাল প্রফেসর ছিলেন, যিনি পিজি তৎকালীন আইপিজি আমাদের প্রতিষ্ঠাতা ডাইরেক্টর ছিলেন উনি, প্রতিষ্ঠাতা অন্যজন ছিলেন প্রথমে। তো সেই ন্যাশনাল প্রফেসর নুরুল ইসলাম বাংলাদেশে চিকিৎসা জগতে একজন কিংবদন্তি। ভারতে বিধান রায়কে যেভাবে ওরা মনে করে, নুরুল ইসলাম সাহেবকে সেভাবে। তো ওনার গল্প বলল যে একটা লোকের মানে ওনার অসুস্থতা, শারীরিক অসুস্থতা, দুর্বলতা, উনি ভালো হয় না, অনেক ডাক্তার দেখাইছে, নুরুল ইসলাম সাহেবের কাছে গেছে, উনি নাকি 8 আনা দামের একটা ট্যাবলেট খাইয়ে ওনাকে ভালো করে ফেলছে। এ ধরনের কয়েকটা গল্প নুরুল ইসলাম সাহেব সম্বন্ধে বলল। আরও কয়েকটা গল্প বলল। বলার পরে আমার তখন একটু আমার আব্বার কথার দিকে আমার হলো যে না, এরকম একজন ডাক্তার হতে পারলে তো খুবই ভালো হতো, মানুষ যাকে নিয়ে এভাবে গল্প করে। এইভাবে এই জায়গা থেকে আমার আব্বা বলছেন যে ডাক্তার হতে হলে লেখাপড়ায় ভালো হতে হবে। ক্লাসে সবসময় ফার্স্ট হতাম, ওই পড়ার বইয়ের নিচে বনহুর, কুয়াশা এসবগুলো থাকতো ঠিকই, কিন্তু পড়তাম। এবং অঙ্কে ধরেন 99, 98 এরকম স্কোর। আমার প্রাইমারি স্কুলের টিচার আমাকে একবার দেখাতে এসে, ডাক্তার হওয়ার পরে উনি আমাকে দেখাতে এসে বলল, তোমার ইসলামিয়াতের উত্তরপত্র আমি এখনও রেখে দিয়েছি, 98% আমি নাম। আমি আরবিতে কিছু হাদিসও লিখেছিলাম, আরবিতে আমি নিজের নাম লিখতে পারতাম। তো এগুলো আর মুখস্থ এমনভাবে করতে পারতাম, আপনার দাড়ি কমা সহ বলে দিতে পারতাম কোন প্যারাতে কি আছে এরকম। এখন পারি না, এখন বয়সের কারণে বোধহয় স্মৃতিশক্তি কমে যাচ্ছে একটু। তো সেই থেকে ডাক্তার হওয়ার একটা এবং খুব মজার ব্যাপার হচ্ছে পরবর্তীকালে সেই নুরুল ইসলাম সাহেবে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লিফট দিলেন, সুযোগ করে দিলেন। আমি MBBS পাশ করার পরে তখন নিয়ম ছিল 1 বছর ইন্টার্নি করে পোস্ট গ্রাজুয়েশনে আসতে হয়। আমি 10 মাসের মাথায় আমি এবং আমার আরেক বন্ধু প্রফেসর ওমর ফারুক ইউসুফ, যিনি এখন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমরা দুজন FCPS অ্যাডমিশন টেস্ট দিতে আসি। নুরুল ইসলাম সাহেব তখন পিজির ডাইরেক্টর। আমরা পরীক্ষা দেওয়ার জন্য সব জমা দিলাম, আমাদেরকে ডিসকোয়ালিফাই করা হলো যে আমাদের ইন্টার্নশিপের পরে 10 মাস হয়েছে, 1 বছর হয়নি। তো ওমর ফারুক ইউসুফের বাবা ছিলেন নুরুল ইসলাম সাহেবের বন্ধু, লন্ডনে ওনারা একসাথে আমার সিপি করেছেন এরকম দিয়ে। তো ওর বাবাকে দিয়ে আমরা ফোন করালাম। নুরুল ইসলাম সাহেব আমাদের ডাকলেন, ডেকে আমাদেরকে স্পেশাল পারমিশনে পরীক্ষা দিতে দিলেন। আমরা দুজনেই পরীক্ষায় টিকে গেলাম অ্যাডমিশন টেস্টে। এবং পরে যখন একটা বাধা এসেছিল, নুরুল ইসলাম সাহেব সেটা ওভারকাম করে আমাদেরকে কোর্সে ঢোকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই নুরুল ইসলাম সাহেব যিনি আমার স্বপ্নের ডাক্তার, তিনি আমাকে পোস্ট গ্রাজুয়েশনে এই সুযোগটা করে দিয়েছিলেন। পরে আমি FCPS পাস করলাম, MD করলাম, দেশে বিদেশে ট্রেনিং করলাম, সব কিছু করে আজকের পর্যায়ে আমি এসেছি। আমি তার প্রতি খুবই শ্রদ্ধা জানাচ্ছি। স্যার, আপনার পায়োনিয়ার হওয়ার পিছনে যে গল্পটা, সেটা খুব সুন্দর করে আপনি জানালেন, এবং আমরা জানলাম যে চিকিৎসক প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম কীভাবে নেফ্রোলজিস্ট হয়েছে, তার আগে ডক্টর হয়েছেন। চিকিৎসা জীবনে তো আসলে কিছু কিছু সময় আসলে আনন্দময় থাকে। আপনার চিকিৎসা জীবনে একটা আনন্দময় দিন, সবচেয়ে আনন্দময় দিন কোনটা ছিল? আমি সেই স্মৃতি সম্পর্কে জানতে চাচ্ছি। আমার সবসময় খুব ভালো যায়, বিশেষ করে রুগীরা যখন এসে বলে যে আপনার চিকিৎসায় ভালো হয়েছে, আপনার জন্য আমি নামাজ পড়ে দোয়া করেছে, খুব ভালো লাগে। এটা দৈনন্দিন। তবে একটা বিষয় আমার খুব জীবনে গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো আমাকে একটা পর্যায়ে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদেশি চিকিৎসক আমাকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে বলল যে আলম, আপনার বায়োডাটাটা আমাকে সিভিটা পাঠান। তো আমি বললাম যে আমি তার নাম করে বলতাম যে প্রফ, আপনি আমার সিভি দিয়ে কি করবেন? তো বললো যে আমি ইন্টারন্যাশনাল সোসাইটিতে আপনাকে একটা নমিনেশন দিতে চাই। কিসের? বলে সাউথ এশিয়া রিজিওনাল বোর্ডের ডেপুটি চেয়ার। বলে কিন্তু আপনাকে কথা দিতে হবে, ইলেকশন করতে হবে। ওটাতে ইলেকশন করতে হয়, পাকিস্তান, শ্রীলঙ্কা, অন্যান্য দেশ থেকে ক্যান্ডিডেট থাকবে, তাদের সাথে আপনাকে ইলেকশন করতে হবে। সাউথ এশিয়ার নেফ্রোলজিস্টরা ভোট দিবে, যারা ISN এর মেম্বার। তাই আমি বললাম যে ইলেকশন করবো, আমি তো ওইভাবে অতটা এক্সপোজ না, আমি
বলে আপনি দেন সিভিটা পাঠান না দেখি। তো সিভি পাঠালাম। সিভি পাঠানোর পরে উনি সেটা ওনার সহ সাবমিট করলেন, অ্যাকসেপ্ট হলো সিভি, আমার নমিনেশন অ্যাকসেপ্ট হলো, ভোটাভুটি হলো। তারপরে একদিন একটা মেইল পেলাম, যে আমার মেইল আসলো যে ভেরি কনফিডেন্সিয়াল, যে তুমি সাউথ এশিয়া রিজনাল বোর্ডের ডেপুটি চেয়ার হয়েছো, 2 বছর ডেপুটি চেয়ার হিসেবে কাজ করার পরে তুমি অটোমেটিক্যালি চেয়ার হয়ে যাবে সাউথ এশিয়া, তোমার 4 বছরের টার্ম পুরা হবে, 2 করে 4। আমার বিশ্বাস হচ্ছিল না। আবার বারবার লিখছে ডোন্ট ডিসক্লোজ ইট বিফোর দ্য নেক্সট ওয়ার্ল্ড কংগ্রেস অফ নেফ্রোলজি, সেখানে তোমাকে আনুষ্ঠানিকভাবে তোমাকে করা হবে, ডেকোরেট করা হবে। তো আমি তো কাউকে বলতেও পারছি না, আবার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। তারপরে ওয়ার্ল্ড কংগ্রেসে যখন আমি দেখলাম আইএসএনের স্ক্রিনে আমাকে দেখানো হচ্ছে এবং আমাকে বলা হচ্ছে যে ইজ দ্য ডেপুটি নিউলি ইলেক্টেড ডেপুটি চেয়ার অফ সাউথ এশিয়া রিজনাল বোর্ড। অন্যরকম এক অনুভূতি। আপনার সবচেয়ে আনন্দের দিনের সম্পর্কে কিন্তু আমরা জানলাম যে কোন দিনটা আপনার সবচেয়ে আনন্দের ছিল। একজন তরুণ চিকিৎসক হিসেবে আমরা তো চাই আপনাদের কাছ থেকে উপদেশের একটি বাক্য যদি উপদেশ দেওয়ার থাকে আমাদের জন্য, আপনার কি উপদেশ থাকবে? আমি যদি এক কথায় বলতে পারলে আমি বলবো ওয়ার্ল্ড ক্লাস হতে হবে। আপনার টার্গেট থাকবে আকাশ মতো উচ্চতার টার্গেট রাখতে হবে এবং ওয়ার্ল্ড ক্লাস হতে হবে। ওয়ার্ল্ড ক্লাস না হলে আমি মনে করি আপনি যাই হন না কেন, চিকিৎসক হলে চিকিৎসক হিসেবে আমার মেয়েরা আমাকে জিজ্ঞেস করে বাবা কি করব, আমি তোমাদের যেটা ভালো লাগে, কিন্তু যেখানে যাও সেখানের জন্য তোমরা একদম টপে যেতে পারো। আমার জুনিয়রদেরকে আমি বলবো, আমার এই অতৃপ্তি যে আমি যখন বাইরে যাই ইন্ডিয়ান চিকিৎসকদেরকে দেখি, তারা এত আউটস্ট্যান্ডিং তাদের পারফরমেন্স, অন্যান্য দেশের চিকিৎসকদের দেখি, ইংল্যান্ডের ওদেরকে দেখি, আমার খালি মনে হয় আমার দেশের চিকিৎসকরা কখনো এরকম হবে। সেজন্য আমি বলবো যে ওয়ার্ল্ড ক্লাস হতে হবে, যেমন লেখাপড়া, ট্রেনিং, লেখাপড়া, চিকিৎসা, সব কিছু একদম ওয়ার্ল্ড ক্লাস হতে হবে, না হলে কেমন যেন মন ভরে না। গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। আমি একটু এরা কংগ্রেস থেকে একটু জানতে চাই যে আপনি তো এরা কংগ্রেস থেকে এসেছেন, এরা কংগ্রেসে যে শেখার ভিত্তি হিসেবে নেফ্রোলজিস্ট এবং তরুণ চিকিৎসকদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমার এইটা সবাই আমাকে কেউ প্রশংসার দৃষ্টিতে বলে, কেউ সমালোচনার দৃষ্টিতে বলে। আমি টু মেনি কনফারেন্স অ্যাটেন্ড করি। আমি এখন বলে স্যার আপনাকে এসে পাই না, আপনি এসে শুনি আপনি বিদেশে। আমি কোনো কনফারেন্সের দাওয়াত পেলে আমি পাগলের মতো ছুটে যাই। প্রত্যেকবার নতুন কিছু শেখা হয়। আমি বলবো আমাদের দেশে একটা ভালো সুবিধা আছে, আপনিও জানেন সেটা। আমাদের দেশে কিন্তু স্পন্সরশিপ পাওয়াটা অন্য দেশের মতো কঠিন না। আমাদের ফার্মাসিউটিক্যালসের আমাদের যে ইন্ডাস্ট্রির বন্ধুরা তারা কিন্তু কিছু কিছু স্পন্সর করে, বিশেষ করে পেপার অ্যাকসেপ্ট হলে বা ভালো কংগ্রেসগুলোতে যদি কেউ যেতে চায় তারা কিন্তু স্পন্সর করে। আমি জুনিয়রদের বলবো যে তারা বেশি বেশি কনফারেন্সগুলোতে অ্যাটেন্ড করবে, আর গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের একটা ডিগ্রি নেওয়ার পরে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অথবা রিজিওনাল কোনো ডেভেলপ সেন্টারে তারা একটা ট্রেনিংয়ের সুযোগ খুঁজবে। এই ট্রেনিংটা ছাড়া আমার মনে হয় পারফেকশন আসে না। আপনি ABCD, আমরা FCPS, MD, অ্যালফাবেটের পর অ্যালফাবেট যোগ হচ্ছে, বাট যদি আপনি ডেভেলপ সেন্টারে ট্রেনিং না করেন, আমরা ভালো মেন্টরের আন্ডারে আপনি কাজ না করেন, তাহলে কিন্তু পারফেকশনটা আসে না, কেমন একটা অপূর্ণতা রয়ে যায়। তো আমার জুনিয়রদেরকে আমি বলবো তারা ওয়ার্ল্ড ক্লাস হবে, তারা আন্তর্জাতিক সম্মেলন, কনফারেন্সগুলোতে, সিম্পোজিয়া, সেমিনার এগুলোতে অ্যাটেন্ড করবে এবং ভালো সেন্টারে হাতে কলমে ট্রেনিং করবে তাদের ফর্মাল ডিগ্রির পরেও। স্যার, কনফারেন্সে আসলে আমাদের চিকিৎসকদের অংশগ্রহণ করতে হবে এবং এর বিকল্প নেই। আমি এরা কংগ্রেসের ভিত্তিতে একটু জানতে চাই, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং প্রত্যেকটা চিকিৎসা প্রযুক্তিতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পৃক্ত হচ্ছে। নেফ্রোলজির বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কীভাবে যুক্ত হচ্ছে? এআই তো যেভাবে আগাচ্ছে, মেডিসিনের অ্যাজ এ হোল এবং নেফ্রোলজি তার থেকে বাদ যাবে না। যেমন ধরেন নেফ্রোলজিতে আপনি জানেন যে কিডনি ডিজিজগুলোকে আমরা সাইলেন্ট কিলার বলি,
এগুলো ডায়াগনোসিস দেরিতে হয়, সিমটম দেরিতে আসে, এবং যে কারণে আর্লি ডায়াগনোসিসে আমরা এআইকে নেফ্রোলজি ইউজ করতে পারি। আমাদের যে পেশেন্টদের ফলো আপ, মনিটরিং, সার্ভেলেন্স, এগুলোতে আমরা এআই ইউজ করতে পারি। অ্যাকিউট কিডনি ইনজুরি বা ক্রনিক কিডনি ডিজিজে যে বায়োমার্কারগুলো আছে, বিশেষ করে অ্যাকিউট কিডনি ইনজুরিতে বায়োমার্কারগুলো কিন্তু এআই দিয়ে আমরা অতি আর্লি ডায়াগনোস করতে পারি। যেমন ধরেন, কারো যদি রক্তে ক্রিয়েটিনিন বেড়ে আপনি অ্যাকিউট কিডনি ইনজুরি ডায়াগনোস করার অন্তত 48 থেকে 72 ঘন্টা আগে যদি আপনি এআই ইউজ করেন, আপনি আর্লি ডায়াগনোস, এবং আর্লি ডায়াগনোসিস ইজ গোল্ড ইন কেস অফ অ্যাকিউট কিডনি ইনজুরি। যত আর্লি ডায়াগনোস করবেন তত বেশি আপনি প্রিভেন্ট করতে পারবেন, তত বেশি সাকসেসফুলি আপনি ট্রিট করতে পারবেন। তারপরে কিডনি ট্রান্সপ্লান্টেশনে আপনি টিস্যু টাইপিং বলেন, ক্রস ম্যাচিং বলেন, ডোনার সাথে রিসিপিয়েন্টের ম্যাচিং বলেন, তারপরে ট্রান্সপ্লান্টের ফলো আপ বলেন, এগুলোতে যদি আপনি এআই ইউজ করতে পারেন, আপনি অনেক বেশি সহজে অনেক বেশি পেশেন্টকে সার্ভিস দিতে পারবেন। যেটা, তবে এটা আমি কেন, সবাই তাই বলছে যারা এআই সম্বন্ধে ভালো জানে, এআই কিন্তু মানুষের স্বাভাবিক বুদ্ধিবৃত্তির বিকল্প নয়। মানুষ কিন্তু এখনও শ্রেষ্ঠ। মানুষের যে মস্তিষ্ক, মানুষের যে কর্মক্ষমতা, এগুলো কিন্তু এখনও শ্রেষ্ঠ। এআই সেটাকে এনরিচ করতে পারে, এআই রিপ্লেস করতে পারে বলে আমি মনে করি না। এটা আমি অনেকের কাছে এটা শুনেছি, তারাও মনে করে না এআইকে। তবে এআইয়ের উপর অতি নির্ভর হওয়ারও রিস্ক আছে। আমাদেরকে দেখতে হবে যে এআই কতটুকু জেনুইন আউটপুট আমাদেরকে দিচ্ছেন, জেনুইন ফলাফল দিচ্ছেন, ভুল কতটুকু হচ্ছে। এখন পর্যন্ত বলা হচ্ছে যে 95% ক্ষেত্রে এআই সঠিক সমাধান দিচ্ছে, বিশেষ কিডনি ডিজিজের ক্ষেত্রে সঠিকভাবে আমাদেরকে হেল্প করতে পারছে। কিন্তু আমি রিসেন্টলি আমার এক কলিগের সাথে কথা বলছিলাম, তিনি বলতেছিলেন যে একটা সমীক্ষাতে দেখা যাচ্ছে 50% কেজে এর ভুল হচ্ছে। তো যাই হোক, আমি বলবো এটাকে আমরা এআইকে আমরা গ্রহণ করি, আমরা সেটা কাজে লাগাই, তারপর আমরা দেখি এটা আমাদের সিভিলাইজেশনে বলেন, আমাদের এই যে সায়েন্টিফিক ইনোভেশনে বলেন, পেশেন্ট ম্যানেজমেন্টে বলেন, কতটুকু উপকারে আসে। স্যার, আপনার কথাগুলো আমাদেরকে কিন্তু অনুপ্রাণিত করলো। আমরা একটু রোগ নিয়ে জানতে চাই। কিডনির বিষয়টাই তো আসলে জটিল। আমরা অনেক সময় বুঝতে পারি না যে কিডনি রোগে আক্রান্ত হয়েছি। কী ধরনের সংকেতগুলো আসলে প্রকাশ পেলে রোগীরা বুঝতে পারবেন, বা কোন কোন ধরনের কিডনি রোগের সংকেতগুলো আমরা অনেকটাই অনীহা বা যে আমাদের লক্ষ্য করতে হবে সেই বিষয়গুলো খুব একটা দেখি না। আমি একটু সংকেত সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। এটা খুব সুন্দর একটা প্রসঙ্গ। যেমন ধরুন, কিডনি সম্বন্ধে একটা মজার ঘটনা হচ্ছে, যেটা আপনি শুরুতেই কিডনি সম্বন্ধে বলতে যাচ্ছিলেন, অত্যন্ত বিশ্বস্ত একটা অর্গান, একদম মাতৃগর্ভ থেকে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে নিরবচ্ছিন্ন, 1 মিনিটের জন্য থামে না। তো সেই কিডনি যখন দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, অনেক সময় শুরুতে কোনো সিমটম হয় না। রক্তের ক্রিয়েটিনিন যখন বাড়ে বা জিএফআর ফল করা শুরু হয়, তখন কিন্তু অলরেডি আপনার 50%-এর মতো ফাংশন লস্ট, চলে গেছে। উপসর্গ যখন শুরু হয় 70-80% তখন ফাংশন চলে গেছে। সেজন্য বলা হয় যে ইট ইজ এ সাইলেন্ট কিলার, এটা একটা নীরব ঘাতক। যে কারণে অনেক সময় দেখা যায় ইন্স্যুরেন্সের জন্য চেক আপ করতে গিয়ে বা বিদেশ যাওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যায় কিডনি রোগ তার আছে এবং তার কিডনি ফেলিওর আছে। আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা বিদেশে কোনো একটা চেক আপ করতে গিয়ে দেখে তার কিডনি অসুস্থ, সে ক্রনিক কিডনি যে ভুগছে, তার এমপ্লয়ার তাকে বলে তুমি নিজ দেশে যাও, কারণ কিডনি রোগের চিকিৎসা ব্যয়বহুল, নিজ দেশে পাঠিয়ে দেয়। তো এই জন্য সিমটম অনেক সময় হয় না। তবে সিমটম যখন হয়, যেমন ধরুন কিডনি রোগ তো অনেক রকম, যেমন মূত্রনালীর ইনফেকশন, যেটা মেয়েদের বেশি হয়, সেটা হলে প্রস্রাব বারবার হবে, প্রস্রাব করতে গেলে জ্বালা যন্ত্রণা হবে, অনেক সময় গাঢ় বর্ণের প্রস্রাব হয়। মেয়েরা হানিমুন সিস্টাইটিস বলে একটা ইনফেকশনে ভোগে, কিডনির ইনফেকশন হয়। এই হানিমুনের সময় লাল রক্তবর্ণের প্রস্রাব, হয়তো মেয়ে কক্সবাজারে গেছে, সেখানে মা ফোন করছে, মা আমার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, চিল্লানি, নিচ পেটে ব্যথা, হানিমুন সিস্টাইটিস, ব্যথা হয়ে যায়।
কিছু কিছু কিডনি রোগ আছে যেগুলোতে কোনো সিমটম হয় না। আবার নেফ্রাইটিস জনিত যেসব কিডনি রোগ সেগুলোতে দেখবেন যদি কেউ খেয়াল করে, হয়তো মা বলে, খোকা তোর চোখের পাতাগুলো ফোলা কেন? ঘুম থেকে উঠলে পরে চোখের পাতা ভারী, অর্থাৎ নেফ্রাইটিস। এগুলো ইনফেকশন কারণে হয়, অটোইমিউন কারণে হয়, বিভিন্ন কারণে হয়। পায়ে পানি আসে, উচ্চ রক্তচাপ ধরা পড়ে অনেক সময়, যার আগে রক্তচাপ ছিল না, হঠাৎ করে রক্তচাপ। এই জিনিসটা সবসময় খেয়াল রাখা উচিত। কারণ রক্তচাপ দেখলে শুধু রক্তচাপের হাই প্রেশারের চিকিৎসা দিয়ে যেন আমরা ক্ষান্ত না হই, আমরা যেন একটু দেখি তার ইউরিনে কোনো কিছু আছে কিনা, তার রক্ত ক্রিয়েটিনিন কী অবস্থা। আরেকটা হয় রক্তশূন্যতা হয়, ক্রনিক কিডনি ডিজিজে রক্তশূন্যতা হয়। অ্যাকিউট কিডনি ইনজুরিতে যেটাকে আগে অ্যাকিউট রেনাল ফেলিউর বলা হতো, প্রস্রাব সাধারণত কমে যায়, শরীর ফুলতে থাকে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, প্রস্রাব কারো কারো গাঢ় বর্ণ হয়, কারো কারো নর্মাল হয়, অনেকে বলে সরিষার তেলের মতো, অনেকে বলে কফি রঙের প্রস্রাব হচ্ছে। ক্রনিক কিডনি ডিজিজে রক্তশূন্যতা হয়। রক্তশূন্যতা হলে বুক ধরফর করে, খাবারের অরুচি হয়, তারপরে পরীক্ষা করতে গেলে দেখা যায় হিমোগ্লোবিন অনেক কম। তো এভাবে বিভিন্ন রক্ত হয়। কিডনির পাথর যদি হয় কারো, পাথরজনিত কিডনি রোগ তো অনেক রকম। সেটাতে অনেক সময় দেখা যায় পাঁজরের মেরুদণ্ডের দুই পাশে পাঁজরের নিচে তীব্র ব্যথা হয়। ব্যথাটা কলিকি পেন বলে, মানে একবার আসে একবার যায়। আপনি তো সার্জন, আপনি ভালো বলতে পারবেন কলিকি পেন। বমি হতে চায়, কাঁপুনি দিয়ে অনেক সময় জ্বর আসে, সাথে পাইলোনেফ্রাইটিস যদি থাকে। এরকম যখন হয় তখন এটা খুবই জরুরিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হয়। বমি পায়, আমরা বলি নোজিয়া, খুব বমি বমি ভাব, বমি হয়, কিডনি রোগীদের খুব বমি হয়, খাওয়ার অরুচি, ক্ষুধামন্দা। এভাবে কিডনি রোগের সিমটমগুলো, যেমন নেফ্রাইটিস হলে একরকম, ডায়াবেটিক জনিত কিডনি রোগ হলে দেখা যায় প্রস্রাবে ফেনা হচ্ছে, ডাক্তার সাহেব ভীষণ ফেনা হচ্ছে, সাবানের ফেনার মতো প্রস্রাব হচ্ছে, প্রোটিন যায়। আবার ডায়াবেটিস যদি ইনফেকশন, বেশি ইনফেকশন হলেও একটু ফেনা হয় প্রস্রাবে। এরকম বিভিন্ন রকম সিমটম নিয়ে কিডনি রোগীরা প্রেজেন্ট করে। আবার কখনো কোনো সিমটম নাই, যেটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। পরীক্ষা করতে গিয়ে, চেক আপ করতে গিয়ে, মানে আপনাকে একটু সন্দেহ করতে হবে, পরীক্ষা করতে গেলে তখন ধরা পড়ে কিডনি রোগ। কোন কোন লক্ষণগুলো প্রকাশ পেলে আসলে রোগীরা বা একজন সুস্থ স্বাভাবিক মানুষ সতর্ক থাকবেন, সেই বিষয়টা আপনি খুব সুন্দর করে বলছিলেন। আমি একটু জানতে চাই যে আপনি কিন্তু বলছিলেন স্যার যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলো কিন্তু কিডনি রোগীদের অনেকটা, যাদের এই সমস্যাগুলো আছে তারও কিন্তু কিডনি রোগের আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমি প্রায়শই দেখি, চিকিৎসক হিসেবেও দেখি, যাদের উচ্চ রক্তচাপ আছে বা ডায়াবেটিস আছে তারা শুধু বলে আমাদের তো এই রোগটাই আছে, এছাড়া তো আর কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো আসলে কতটা বিপজ্জনক? এক্স্যাক্টলি, এটা খুবই বিপজ্জনক। এটা শুধু বিপজ্জনক না, আমি যদি আত্মসমালোচনা করি, আমাদের চিকিৎসকরা আমরাও যেন একবার পিছনে ফিরে থাকায়, আমরা কয়জন উচ্চ রক্তচাপের রোগীকে রক্তচাপের কারণ খুঁজে দেখার চেষ্টা করেছি। ডায়াবেটিস রোগী, তার ডায়াবেটিস আছে, আমরা প্রায় বলি ও কিছু না, আপনার তো সুগার কন্ট্রোল আছে। ডায়াবেটিস যে অনেক দিন থাকলে ডায়াবেটিস জনিত কিডনি রোগ হয়। সারা ওয়ার্ল্ডে ডায়াবেটিস জনিত কিডনি রোগ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। তার প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে কি না, অর্থাৎ ডায়াবেটিসের কারণে কিডনি আক্রান্ত হলে প্রস্রাবে সাধারণত অ্যালবুমিন যায়। সেটা কিন্তু ডায়াগনোস করা এত সহজ, প্রস্রাবে একটা স্ট্রিপ আপনি একটু চুবিয়ে নিলে আপনি ডায়াগনোস করে ফেলতে পারবেন। সেই কাজটা আমরা করি কি না চিকিৎসক হিসেবে? রুগী না হয় বুঝলাম ভুল করলো, রুগী তো আর MBBS পাশ করে রুগী হয় নাই। আমরা তো বাবা অনেক লেখাপড়া করলাম, কিন্তু আমরা কেন এই রুগীটা ক্রনিক কিডনি ডিজিজ, এন্ড স্টেজ কিডনি ফেলিউর পর্যন্ত যেতে দিচ্ছি, তাই না? উচ্চ রক্তচাপের রুগীকে প্রেশার কন্ট্রোল করলে শুধু হবে না, ডায়াবেটিস, ও রুগী বলে যে স্যার আমি তো ডায়াবেটিস পুরো কন্ট্রোল, আমার আবার কিডনির ইয়ে হবে কেন? কন্ট্রোল হলে যে হবে না তা না, কন্ট্রোল হলে কম হবে, তীব্রতা কম হবে, অগ্রসর কম হবে, হয়তো ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে দ্রুত গতিতে বাড়বে না, কিন্তু একেবারে কিছুই হবে না এটা তো গ্যারান্টি দিয়ে বলা যাবে না। কাজেই আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে, রিস্ক গ্রুপ আমরা আইডেন্টিফাই করতে হবে। ফ্যামিলিতে কার কিডনি রোগ আছে, বয়স 40-এর বেশি, ধূমপায়ী, ওভারওয়েট, পাথরজনিত কিডনি রোগ আগে হয়েছিল, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, মা বাবার কারো কিডনি সিস্ট ছিল, মানে অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি, এই ধরনের রিস্ক গ্রুপ যেগুলো, তাদেরকে স্ক্রিনিং করতে হবে। এবং স্ক্রিনের একটা বড়
উপকরণ হচ্ছে আমাদের যে দেশে কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের যে উপজেলা হাসপাতাল, আমাদের যে ছোট ছোট হেলথ যে সেন্টারগুলো আছে, সেগুলোতে যদি আমরা প্রস্রাবে অ্যালবুমিন দেখার ব্যবস্থা করতে পারি, ব্লাড প্রেশারটা মাপার ব্যবস্থা করতে পারি, রক্তে ক্রিয়েটিনিনটা দেখতে পারি, তাইলে স্ক্রিনিং অলমোস্ট 98% হয়ে যাবে। আল্ট্রাসাউন্ড সেটা পরে। তো এই যে রিস্ক গ্রুপ যদি আমরা স্ক্রিনিং করতে পারি এবং আমরা যদি সচেতন হই চিকিৎসক হিসেবে এবং রোগী হিসেবে, উভয়কে আমি বলবো, আমরা সচেতন হলে খুব আর্লি স্টেজে ধরা পড়ে এবং আপনি আর্লি স্টেজে অনেকগুলো রোগ প্রিভেন্ট করা যায়, অনেকগুলো কিডনি রোগ প্রিভেন্ট করা যায় বা সেটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। সচেতনতার কোনো বিকল্প নেই। স্যার, আমি একটু, যেহেতু সচেতনতার কথাই বললেন, আমরা একটু সচেতনতার জন্য অনেক দেখা যায় যে অনেকেই এখন নিজ থেকে এই ব্যথা হচ্ছে, কারণ আপনি বলছিলেন যে ব্যথা হয়, কিডনির সমস্যায় ব্যথা হচ্ছে, ব্যথানাশক ওষুধ খাচ্ছে, নিজ থেকে ওষুধ খাচ্ছে। কিডনি রোগীদের জন্য এই বিষয়টা কতটা বিপজ্জনক? খুবই বিপজ্জনক। এখন কিছু কিছু রোগী খুব গর্ব করে বলে যে আমি কখনো ডাক্তার কাছে যাইনি আমার জীবনে, এই প্রথম আপনি বললেন আমার কিডনির সমস্যা। আমি তো কোনো একটা অসুবিধা হলে আমার বাড়ির পাশে ফার্মেসি আছে, ওখানে যাই। ফার্মেসি তো ভয়ঙ্কর একটা জিনিস। সেখানে বসে আমাদের যারা ফার্মেসিতে ওষুধ বিক্রি করেন তারা ডাক্তারদের থেকে শুরু করে কাউকে রাখেন না, একদম ধুয়ে ফেলে। মানে ডাক্তাররা কিছু জানে না, এই না সে না, এই একটা ট্যাবলেট একবার খাইলে আপনি ভালো হয়ে যাবেন, এই পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু দরকার নেই। ওভার দ্য কাউন্টার ওষুধগুলো যে অন্যান্য দেশে একদম রেগুলেশন আছে, আপনি কি ওভার দ্য কাউন্টার নিজে গিয়ে কি কিনতে পারবেন আর কি পারবেন না, প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন না। আমাদের দেশে প্রেসক্রিপশন ছাড়া আপনি সব কিনতে পারবেন, যা ইচ্ছা কিনতে পারবেন এবং খেতে পারবেন। এইটা মারাত্মক একটা পরিণতি বয়ে আনে কিডনি রোগের ক্ষেত্রে। আমরা পেইন কিলারগুলো, এমন পেইন কিলার আছে, আমরা NSAID বলি যেটা, সেগুলোর মধ্যে এমন আছে যে একটা ট্যাবলেটে অ্যাকিউট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস হয়ে যেতে পারে, অ্যাকিউট কিডনি ফেলিউর হতে পারে। ডাইক্লোফেনাক সোডিয়াম বলেন, নেফ্রোসিন বলেন, এগুলো মুড়ির মতো অনেকে খায়। এ তো আমাদের এত প্রিয় ওমিপ্রাজল, যেটা আমরা কথায় ওমিপ্রাজল খাচ্ছি। ওমিপ্রাজল কিন্তু ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস করতে পারে। কাজে আমি দাবি করব যে রেগুলেশনস থাকতে হবে। ওভার দ্য কাউন্টার কি ওষুধকে রোগীরা নিজে চাইলে কিনতে পারবে সেটা একটা, এবং ফার্মেসিগুলোতে শিক্ষিত ফার্মাসিস্ট একজন অন্তত থাকতে হবে, নাইলে ফার্মেসি লাইসেন্স পাবে না। আমাদের যে ফার্মেসিগুলো সেগুলো বাপদাদার সময়ে ওরা ওষুধ বিক্রি করছে, ছেলে নাতিও ওষুধ বিক্রি করতেছে, এবং আমি যা ইচ্ছা কিনে নিতে পারি টাকা দিয়ে। এই ব্যবস্থা চলতে পারে না। এবং একটা বড় সংখ্যার কিডনি রোগী এই ওষুধ সেবন। তারপরে তো আপনার ওই যে বাসে ট্রেনের ওষুধগুলো তো আছে, হার্বাল, তারপরে আপনার এই যে ইন্ডিজেনাস মেডিসিন সবচেয়ে পপুলার ইন্ডিজেনাস মেডিসিন ওয়ার্ল্ডে হচ্ছে চাইনিজ ইন্ডিজেনাস মেডিসিন। সেখানে অ্যারিস্টোলোকিক অ্যাসিড বলে একটা উপাদান থাকে যেটা কিডনি ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস এবং অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে। এবং এইরকম ওষুধগুলো আমাদের দেশে কিন্তু বাস স্টেশনে বলেন, ট্রেনে বলেন বিক্রি হচ্ছে, আমরা খাচ্ছি, আমরা অসুস্থ হচ্ছি। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইচ্ছা করলেই ওষুধ কেনা যাবে না, ইচ্ছা করলে ওষুধ খাওয়া যাবে না, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্যার, আমি একটু চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে চাই। যে আমরা তো জানি যে কিডনি, অনেক রোগীরা জানতে চায় যে কখন তার ডায়ালাসিস, কিডনি রোগে আক্রান্ত হয়েছে, কখন ডায়ালাসিসের প্রয়োজন পড়ছে, কোন কোন ক্ষেত্রে কিডনি রোগের প্রসঙ্গ আসলে ডায়ালাসিসের প্রয়োজন পড়ে। কিডনি রোগের ডায়ালাসিসকে আমরা রিপ্লেসমেন্ট থেরাপি বলি। আপনি জানেন যে এটা অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ যখন এন্ড স্টেজ কিডনি ফেলিওর, এন্ড স্টেজ কখন হয়? এন্ড স্টেজ আমরা বলি, যেমন ধরেন কারো জিএফআর যেটা ফর্মুলা দিয়ে আমরা নির্ণয় করি, রোগীর বয়স, সিরাম ক্রিয়েটিনিন, রোগী পুরুষ না মহিলা, এগুলো দিয়ে একটা ফর্মুলা দিয়ে আমরা করি। জিএফআর 15 যখন যায় তখন কিন্তু আমরা কাউন্সেলিং করতে শুরু করি। বলা হয়ে থাকে যে এ গুড নেফ্রোলজিস্ট start counseling when GFR is around 50 to 20 about the replacement therapy. অর্থাৎ তাকে বোঝাতে হবে যে আপনার কিডনি রিজার্ভ কমে যাচ্ছে, আমরা একদিন ওষুধ দিয়ে চেষ্টা করেছি, একদিন চলছিল, এখন আপনাকে হয় ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টেশনের একটা রিপ্লেসমেন্ট থেরাপিতে যেতে হবে। অ্যাকিউট কিডনি ইনজুরি, যেমন ধরেন রানা প্লাজাতে যেটা হয়েছিল, আর্থকোয়েকে, ভূমিধসে বা স্নেক বাইট, এগুলোতে যেগুলো হয় অ্যাকিউট কিডনি ইনজুরি, সেগুলোতে কিন্তু একটু ডিফারেন্ট। সেগুলোতে ধরেন রক্তের ক্রিয়েটিনিন বা ইউরিয়ার মাত্রা বা জিএফআর দেখে
দেখাচ্ছে, অবশ্যই দেখা হয় সেগুলো, পাশাপাশি সিমটম, রুগীর শ্বাসকষ্ট হচ্ছে, ওয়াটার লগিং হচ্ছে, সারা শরীরে পানি জমে ফুলে যাচ্ছে, বমি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাদেরকে অনেক সময় কম ক্রিয়েটিনিনে ডায়ালাইসিস করে ফেলতে হয়। কিন্তু যারা ক্রনিক কিডনি ডিজিজ অনেক দিন ধরে ভুগছে, ধীরে 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 এন্ড স্টেজে যাচ্ছে, তাদের সাধারণত 15 GFR হলে আমরা বলি আপনি একটা ফিস্টুলা তৈরি করেন হিমোডায়ালাইসিস করার জন্য, অথবা পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে একটা ডায়ালাইসিস আছে, যেটা পেটে একটা নল ঢুকিয়ে সেখানে কিছু ডায়ালাইসিস ফ্লুইড দিয়ে সেটা করা হয়। সেই পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা করার জন্য বা হিমোডায়ালাইসিস বা মেশিনের মাধ্যমে যে ডায়ালাইসিস করা হয় সেটা করার জন্য ফিস্টুলা করা লাগে। তো এই জিনিসটা আমরা তখন রোগীকে পরামর্শ দিই, রোগীরা সেটা করে চলতে থাকে। যখন দেখা যায় খুব বেশি সিমটম হচ্ছে, জিএফআর আরও কমে যাচ্ছে, 10-এ চলে গেছে, আরও কম, এরকম অবস্থায় আমরা তার ডায়ালাইসিস শুরু করি। এবং ডায়ালাইসিসের ক্ষেত্রে আমাদের দেশে কিছুটা ভীতি এবং কিছুটা নেতিবাচক মনোভাব কাজ করে রোগীদের মধ্যে। কেউ কেউ খুব ভয় পায়, কেউ কেউ বলে, আমাদের রোগীরা বলে, স্যার আমার মামার বাড়ির অমুকে ডায়ালাইসিস করেছিল, ডায়ালাইসিস করে মারা গেছে। আমি বললাম যে আপনার মামার বাড়ির অন্যরা কি ডায়ালাইসিস না করে যারা ছিল তারা কি মরে নাই কেউ? ওদেরকে বোঝাতে হয় অনেক, ভয়টা যাতে কেটে যায়, এটা কোনো ভয়ের কিছু না, এটা করা যায়। ডায়ালাইসিস রোগীরা ডায়ালাইসিস চলছে, স্ক্রিনে টিভি দেখতেছে, হ্যাঁ, গল্প গুজব করছে। অনেক ডায়ালাইসিস রোগী বিদেশে আমরা দেখছি যে ডায়ালাইসিস সে নিজে গাড়ি চালিয়ে আসে, ডায়ালাইসিসটা করে আবার গাড়ি চালিয়ে যায়। অর্থাৎ ডায়ালাইসিস করলে খুব সুন্দরভাবে সব কিছু করা যায়, সুস্থভাবে করা যায়। কিডনি ট্রান্সপ্লান্ট করলে সেটা ডায়ালাইসিস সুপিরিয়র কোয়ালিটির চিকিৎসা, কিডনি ট্রান্সপ্লান্টেশন। ডায়ালাইসিসে অনেক সময় পুরুষ বা মহিলাদের সন্তান জন্মদান, তারপর অন্যান্য কিছু এন্ডোক্রাইন ফাংশন অতটা মেনটেন হয় না। কিন্তু ট্রান্সপ্লান্ট করলে একদম সুস্থ মানুষের মতো সব কিছু ওষুধ খেতে হয়, একদম সুস্থ মানুষের মতো বিয়ে শাদী বাচ্চা হওয়া সব কিছু সুস্থ মানুষের মতো করা যায়। শুধু একটু ইনফেকশান বা যাতে না হয় সেটা সতর্ক থাকা, কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খেতে হয়, সেগুলো খেলে একটু সাবধানে থাকতে হয়। সংক্রামক রোগগুলি সহজে এইসব লোককে আক্রমণ করে, তো সেরকম থাকতে হয়। এছাড়া সব কিছু অলমোস্ট স্বাভাবিক, খাওয়া দাওয়া সব কিছু। আর যারা ডায়ালাইসিসে যায় না তার আগ পর্যন্ত কিন্তু আমরা অনেক রেস্ট্রিকশন করি, এটা খাবেন না, ওইটা খাবেন, ওইটা খেলে কম খাবেন, এইভাবে নানা রকম। কিন্তু যারা ডায়ালাইসিস করে, যারা ট্রান্সপ্লান্ট করে, তাদের হয়তো ডায়ালাইসিস রোগীদেরকে আমরা পানি একটু কম খেতে বলি, এছাড়া আর সব কিছু বলছে স্বাধীনভাবে খাওয়া দাওয়া করেন এরকম। কাজে ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্টেশন এগুলো ভয় পাওয়ার মতো কোনো চিকিৎসা না। এগুলো আমাদের দেশে হচ্ছে, আমাদের দেশে পেরিটোনিয়াল ডায়ালাইসিস হয়, হিমোডায়ালাইসিস যেটা মেশিনে হয় সেটা হয়, কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় আমাদের দেশে। হ্যাঁ, হয়তো অনেক বেশি উন্নত দেশের মতো অত ভালো ফলাফল আমাদের হয়তো হয় না, কিন্তু ধীরে ধীরে এটা উন্নতি হচ্ছে এবং বেশ বড় রকমের চিকিৎসা এই সেক্টরে আমাদের হচ্ছে। স্যার, দর্শকদের কিন্তু আরেকটা প্রশ্ন থাকে, যারা রোগীরা আছেন কিডনি রোগের ক্ষেত্রে যখন ডায়ালাইসিস বা প্রতিস্থাপনের প্রসঙ্গ আসে, ব্যয়টা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকে, কোথায় এই সুযোগ সুবিধা পাবে, কোথায় গেলে তারা সঠিক চিকিৎসাটা পাবে, সেই বিষয়ে জানতে চাই। স্যার, আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, দেখুন, এখন তো গ্লোবালাইজেশনের যুগ, ইন্টারনেটের যুগ, সবাই বলে গুগল মামাকে জিজ্ঞেস করলে সব জানা যায়। তো আমাদের দেশে সরকারি বড় বড় হাসপাতালগুলোতে, বিশেষ করে পুরনো মেডিকেল কলেজগুলো হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেন্টার আছে। অনেকগুলো বড় হাসপাতালে কিডনি সংযোজন হয়। আমাদের দেশে প্রাইভেট সেক্টরে যেসব নামি দামি হসপিটালগুলো আছে, যেগুলো সেগুলোতে ডায়ালাইসিস ফ্যাসিলিটি আছে, কয়েকটাতে ট্রান্সপ্লান্টেশনও হয়। রোগীরা তাদের কিডনি চিকিৎসকের মাধ্যমে খবরগুলো পাবে। তারপরে বিভিন্ন যেগুলো সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে খবর জানতে পারবে। কিডনি সংযোজনের সেন্টার কয়েকটা আছে, যেমন ধরেন বাংলাদেশে এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ, কিডনি ফাউন্ডেশন হসপিটাল, সিকেডিও হসপিটাল এবং এরকম আরও অনেকগুলো হসপিটালে কিডনি সংযোজন হয়। এবং এদের এখানে সরকারি হাসপাতালগুলোতে আরেকটা হচ্ছে কম খরচে ডায়ালাইসিস হয়। এবং সরকার এখন কিছু উদ্যোগ নিচ্ছেন যে জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেন্টার করা এবং বিভাগীয় শহরগুলোতে বড় বড় কিডনি হসপিটাল করা, এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছেন। এবং কিডনি সংযোজনের ব্যাপারেও সরকার আইন অনেকগুলো সহজ করেছেন। আগে ফার্স্ট ডিগ্রি
রিলেশন ছাড়া হয়তো দিতে পারতো না, এখন সেকেন্ড ডিগ্রি রিলেশনস এবং অ্যালট্রুইস্টিক ডোনেশন, অর্থাৎ আপনার আত্মীয় না কিন্তু আপনি এমন এক বন্ধু যে তার জন্য আপনি নিজের কিডনি দিতে চান কিন্তু অর্থের বিনিময়ে না। এরকম ডোনেশনের আইনগত সুযোগ এখন বাংলাদেশে হয়ে গেছে। এবং ক্যাডাভার কিডনি ট্রান্সপ্লান্টেশন, যেটা আইসিইউতে ব্রেন ডেড রুগী যারা লাইফ সাপোর্ট করে নিলে মারা যাবে, সেই ধরনের রুগীগুলোর অঙ্গ প্রতিস্থাপন, যেটা বিশেষ করে কিডনি প্রতিস্থাপনের সুযোগও বাংলাদেশে আছে। স্যার, আমরা কিন্তু অনেক আশার কথা জানলাম এবং কিডনি রোগীদের যে বিভিন্ন রকমের প্রশ্নগুলো থাকে সেই বিষয়গুলো থেকে কিন্তু আপনার মূল্যবান কিছু পরামর্শ আমরা পেয়েছি। স্যার, আপনি আরেকটি সমস্যার কথা বলছেন, কিডনিতে পাথর। কিডনিতে পাথর হলে কি করবেন বা করণীয় কি? কিডনিতে পাথর যদি ছোট পাথর হয় এবং সেটা যদি কিডনির যে ড্রেনিং সিস্টেম থাকে তার সংশ্লিষ্ট জায়গায় হয়, তাইলে ছোট পাথরগুলো 1 সেন্টিমিটারের কম, আপনি জানেন ভালো এগুলো আমার চেয়েও, যে এগুলো অনেক সময় বের হয়ে যায়। আমরা রোগীদেরকে বলি যে অনেক পানি পান করা, জগিং করা, সাথে কিছু ওষুধ আমরা অনেক সময় দিই যেগুলো পাথরের মুভমেন্টকে সহজ করে দেয়। মূত্রনালীর বিভিন্ন জায়গায় যেখানে একটু সংকোচন থাকে, যেখানে একটু অবস্ট্রাকশনের সম্ভাবনা থাকে, সেই জায়গাগুলো প্রসারিত হয়। এরকম কিছু ওষুধ আমরা দিই। তারপর আমরা তাকে ফলো আপ করি যে ছোট পাথর বের হয়ে যায়। একটু বড় পাথরগুলো বা মাঝারি সাইজের পাথরগুলো বের হয় না। আজকাল পেট কেটে পাথর বের করার এটা অলমোস্ট উঠে গেছে, খুব কম, খুব জটিল কিছু ক্ষেত্রে হয়তো স্ট্যাগহর্ন ক্যালকুলাস বা এটি। আজকাল বাইরে থেকে ESWL বলে, বাইরে থেকে শক দিয়ে পাথর ভাঙা হয়, সেটা গুঁড়ো হয়ে বের হয়ে যায়। PCNL বলে পদ্ধতি আছে, ছোট ফোঁটা করে সেখান থেকে পাথর গুঁড়া করে বাস্কেটের মাধ্যমে বের নিয়ে আসে। এরকম বিভিন্ন রকম আমাদের ইউরোলজি কলিগরা যারা সার্জিক্যাল সাইডে করেন তারা এটা করেন। এবং কিডনির পাথর হলে আমার মনে করি যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু কিছু ছোট পাথর আছে, সেগুলো বেরও হয় না, ব্যথাও করে না, কোনো ইনফেকশনও হয় না। আমি বলি যে লিভ উইথ এ স্টোন, ওই পাথর থাক না, আপনাকে তো কামড় দিচ্ছে না, ব্যথা হচ্ছে না, থাকুক। এটা নিয়ে টেনশন করে নিজে শুধু শুধু মাথা গরম করে লাভ নেই। কাজে পাথর নিয়ে আমরা অবস্ট্রাকশন যদি না হয়, ইনফেকশন না হয়, তাইলে ধীরে সুস্থে আপনি চিকিৎসা নিতে পারেন। স্যার, কিডনিতে রোগে আক্রান্ত যে রোগীরা আছেন, যারা আজকে আমাদের আয়োজনটা দেখছেন, যারা ভয় পাচ্ছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কিডনি রোগী তো আমি তো বলি যে, আমার বাসায় বলে যে তুমি তো বাচ্চা কাচ্চার দিকেও খেয়াল করো না, আমার দিকেও খেয়াল করো না, তুমি তো তোমার রোগী। কিডনি রোগীরাই তো আমাদের জীবন। আমরা তাদের জন্য কিছু করতে পারা আমাদের একটা সৌভাগ্য মনে করি। আমি তাদেরকে বলবো, ক্রনিক কিডনি ডিজিজ বলেন, ডায়ালিসিস বলেন, ট্রান্সপ্লান্ট বলেন, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা তো আছি সবাই একসাথে মিলে, আমরা এটা ঠিক করে নেব। ভয় পাবেন না, হতাশ হবেন না, সাহস রাখুন, ধৈর্য ধরুন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত সুন্দর কিছু প্রশ্ন করেছেন। আমার মনে হয় যারা দেখবেন শুনবেন তাদের হয়তো উপকারে আসবে। দর্শক, কিডনি রোগ শুধু একটি মানুষের রোগ নয়, এটি একটি পরিবারের লড়াই। তাই সঠিক সময়ে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে কিডনি রোগও নিয়ন্ত্রণ করা সম্ভব। দর্শক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আমরা নিয়ন্ত্রণ করি, নিজেরা সচেতন থাকি, চারপাশের মানুষকে সচেতন রাখি। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।